সকলকে স্বাগত জানাই। পড়ছিলাম গল্প সুজন হরবোলা, লিখেছেন সত্যজিৎ রায়। আজকে পড়ব তৃতীয়, চতুর্থ ও শেষ অধ্যায়। শুরু করছি তৃতীয় অধ্যায়। সুজন এই ঘটনার পর আর সময় নষ্ট না করে প্রাসাদে তার ঘরে ফিরে এসেছিল। পরদিন সকালে একজন কর্মচারী এসে তাকে রাজার সঙ্গে দেখা করতে নিয়ে গেল। রাজা এখনো সভায় যাননি। আগে তার মেয়েকে শোনাবেন সুজনের পাখি আর জানোয়ারের ডাক, তারপর রাজকার্য। সুজন বুঝল মেয়ের উপর রাজার কত টান। এদিকে রাজকন্যা শ্রীমতী কাল রাত্রেই শুনেছে সুজনের কথা, কিভাবে বাঘের ডাক ডেকে সে জঙ্গলে বাঘ আছে প্রমাণ করে দিয়েছিল। শ্রীমতী এক বেড়াল ছাড়া কোনোদিন কোনো জানোয়ারের ডাক শোনেনি। পাখি যখন ছিল শহরে, আজ থেকে 5 বছর আগে, তখনও সে তার হীরামন ছাড়া কোনো পাখির ডাক শোনেনি। ঘর থেকে সে বাইরেই বেরোতো না, শুনবে কি করে? সে যে অসূর্য স্পর্শা, যে সূর্যকে দেখেনি তার তো প্রকৃতির সঙ্গে চোখের দেখাই হয়নি। অবশ্যই বই পড়ে সে অনেক কিছুই জেনেছে, কিন্তু বইয়ের আর কত জানা যায়? চোখে আর কানে শোনা যা হয়, শুধু বই পড়ে কি তা হয়? বাংলার পাখির নাম শ্রীমতীর মুখস্থ, কিন্তু সেসব পাখি কেমন করে ডাকে, কেমন গান গায়, তা সে কানে কখনো শোনেনি। সুজন যখন গিয়ে অন্দরমহলের আঙিনায় পৌঁছালো, তখন শ্রীমতী তার ঘর থেকে একটা ঘরে এসে বসেছে। এ ঘরে একটা খোলা জানলা আছে, তাই দিয়ে আঙিনায় কোনো গান বাজনা হলে তার আওয়াজ শোনা যায়। সেই আঙিনাতেই এই হরবোলা তার কারসাজি দেখাবে। দেউড়িতে 8টা বাজার সঙ্গে সঙ্গে রাজামশাই সুজনকে বললেন, কই, শুরু কর এবার তোর খেলা। আমার মেয়ে উপরে বসে আছে, সে শুনতে পাবে। কালটা বসন্ত, তাই সুজন পাপিয়া আর দোয়েলের ডাক দিয়ে শুরু করলো। মানুষের গলায় এমন আশ্চর্য পাখির ডাক কেউ শোনেনি কখনো। 5 বছর পরে এই প্রথম জবরনগরে পাখির ডাক শোনা গেল। শুরুতেই রাজকন্যার চোখে জল এসে গেছে। চাপা স্বরে বলল শ্রীমতী, আহা কি সুন্দর পাখি এমন করে ডাকে! আর এই পাখিরা সব গেছে সে রাক্ষসের পেটে, কি অন্যায়, কি অন্যায়! সুজন একটার পর একটা ডাক শুনিয়ে চলল। রাজার বুক গর্বে ভরে উঠল, আর রাজকন্যার প্রাণ ছটফট করতে লাগলো। এমন যার ক্ষমতা, তাকে একবার চোখে দেখা যায় না? ঘরের বাইরে বারান্দা, সে বারান্দা বাহারের কাপড় দিয়ে ঢাকা। সেই কাপড়ের এক পাশ ফাঁক করলে তবে নিচে দেখা যেতে পারে। রাজকন্যার পাশে তার সই বসা, তাকে একবার ঘর থেকে সরানো দরকার। সুরধুনী, আমার জল তেষ্টা পেয়েছে, একটু খাবার জল এনে দে, বলল রাজকন্যা। জল আনতে সেই শোবার ঘরে যেতে হবে, তাতে কিছুটা সময় যাবে। সুরধুনী চলে গেল। শ্রীমতী এক ছুটে বারান্দায় বেরিয়ে এসে কাপড় ফাঁক করে দেখে নিল সেই ছেলেটিকে। সে এখন ফটিক জলের ডাক ডাকছে। শ্রীমতীর দেখে বেশ ভালো লাগলো ছেলেটিকে। তবে সে বুঝল ছেলেটির পোশাকে যে সে গরিব। সুরধুনী জল নিয়ে আসার আগেই শ্রীমতী তার জায়গায় ফিরে এসেছে। 1 ঘন্টা চলল সুজনের হরবোলার খেলা। এমন খেলা জবরনগরের রাজবাড়িতে কেউ কোনোদিন দেখেনি। আর রাজকন্যা তো এমন সব ডাক শোনেনি। তার চোখের সামনে
একটা নতুন জগৎ খুলে গেছে, প্রকৃতির জগৎ, যার সঙ্গে এই 16 বছরে তার কোনোদিন পরিচয়ই হয়নি। এই গরিব ঘরের ছেলেটি তার জীবনে একটা নতুন প্রাণ এনে দিয়েছে। এই সব ভাবতে ভাবতেই শ্রীমতীর মনে পড়ল যে আসছে মাসে তার বিয়ে। যাকে সে বিয়ে করবে সেই যুবরাজ রণবীর কথা দিয়েছে যে শ্রীমতীর পড়াশোনার ব্যবস্থা তার বাড়িতেও হবে, আর তার জন্য অন্দরমহলের ভিতরে একটা ঘর রাখবে যাতে সূর্যের আলো কখনো প্রবেশ না করে। আলো লেগে রাজকন্যার রং যদি কালো হয়ে যায়। সুজন কিন্তু রাজকন্যাকে দেখতে পায়নি। রাজা তাকে একটা হাতে আঁকা ছবি দেখিয়ে বলেছেন, এই দেখ আমার মেয়ের চেহারা। ছবি দেখেই সুজনের মনে হয়েছে এ যেন স্বর্গের অপ্সরী। তারপর সুজন যখন শুনল যে রাজকন্যা তার হরবোলার ডাক শুনে মোহিত হয়ে গেছে, তখন গর্বে তার বুকটা ভরে উঠল। আর তাছাড়া রাজামশাই ইনামও দিয়েছেন ভালো, একটা হীরের আংটি আর 100 স্বর্ণমুদ্রা। সুজন জানে এই টাকায় তাদের বাকি জীবনটা স্বচ্ছন্দে চলে যাবে। কেবল একটা কথা ভেবে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, ওই রাক্ষসটাকে যদি শায়েস্তা করা যেত। শেষ হলো 3য় অধ্যায়। শুরু করছি 4র্থ অধ্যায়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এর মধ্যে সুজন বেশ কয়েকবার কাছাকাছির মধ্যে অন্য শহরে গিয়ে হরবোলার খেলা দেখিয়ে আরও কিছু রোজগার করে নিয়েছে। আর সে রোজগারের প্রায় সবটুকুই সে দেশে গিয়ে সে বেশ বুঝতে পারছে যে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটুকু সময় সে রাজবাড়িতে থাকে তার অনেকটাই সে নতুন নতুন ডাক অভ্যাস করে কাটিয়ে দেয়। এই কথা সে কখনোই ভুলতে পারে না যে সামনে বিয়ের সভায় তাকে খেলা দেখাতে হবে। জবরনগরের রাজার সুনাম তাকে রাখতে হবে। যদিও বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে, রাজকন্যা শ্রীমতীর মনের অবস্থা কি তা কেউ জানে না। তার জীবনটা যেমন চাপা, তার মনটাও তেমনি চাপা। তবে এটা ঠিক যে গত 1 মাসে তাকে হাসতে দেখেনি কেউ। সুজন প্রাসাদের নিচের ঘরে পাখির ডাক অভ্যাস করে। তার সামান্য কিছুটা শব্দ ভেসে আসে দোতলায় অন্দরমহলের এই অংশে। সেই ক্ষীণ শব্দ শুনে শ্রীমতীর মনটা দুলে ওঠে। আশ্চর্য গুণ এই যুবকের, না জানি কথাবার্তায় সে কেমন। এই কৌতূহল 1 মাসে চরমে পৌঁছে গেছে। যে এমন সব ডাক ডাকতে পারে, সে এমন সুপুরুষ অথচ সরল। সে লোক কেমন সেটা শ্রীমতীকে জানতে হবেই। সে একদিন সুরধুনীকে কথাটা বলেই ফেলল। সুরধুনী আজ 5 বছর ধরে শ্রীমতীর সখী। শ্রীমতীকে যে ঘরে বন্ধ করে রাখা হয় সেটা সুরধুনীর পছন্দ করে না। সে শ্রীমতীর কাছে বর্ণনা দেয় সকালের ফুটফুটে রোদে গাছপালা, নদ নদী, মাঠঘাটের পাখি কেমন জিনিস সে এককালে দেখেছে, সে কথাও সে বলে। তোকে ভাই একটা কাজ করতেই হবে, শ্রীমতী বলল। কি কাজ? সেই হরবোলার ঘরে যাবার রাস্তাটা জেনে নিতে হবে। সুরধুনী কথা দিল সে জেনে নেবে। আর তারপর সত্যিই একদিন অন্দরমহল থেকে বেরিয়ে প্রহরীকে শ্রীমতীর কাছ থেকে নেওয়া একটা মোহর ঘুষ দিয়ে সে নিচে এসে দেখে গেল সুজনের ঘর। সুজন তখন বসন্ত বৌরির ডাক অভ্যাস করছে। সেই রাতে সুজন যখন
খাওয়া দাওয়া করে বিছানায় উঠতে যাবে, তখন সুরধনী এলো তার ঘরে। এ কি বলে উঠল সুজন। সুরধনী ঠোঁটে আঙুল দিল, তারপর ইশারা করে ঘরে ডেকে নিল শ্রীমতীকে। তুমি? অবাক হয়ে বলল সুজন। তোমার ছবি আমি দেখেছি, তোমার সঙ্গে আলাপ করতে এলাম, ধীর কণ্ঠে বলল শ্রীমতী। তুমি আমার সামনে নতুন জগৎ খুলে দিয়েছ, কিন্তু আমি তোমার সঙ্গে কি কথা বলবো? আমার তো বিদ্যে বুদ্ধি নেই, আমি পাঁচের নামটাও বলতে পারি না। আর তুমি শুনেছি অনেক লেখাপড়া করেছ, তাই তুমি সূর্য দেখেছ? হ্যাঁ, রোজ দেখি। সূর্য যখন ওঠে তখন আকাশে সিঁদুর লেপে দেয়, আবার যখন ডোবে তখনও। সূর্য ওঠার আগেই পাখিরা গান শুরু করে, সূর্য ডুবলেই তারা তাদের বাসায় চলে যায়। বসন্তের ফুল দেখেছ তুমি? হ্যাঁ, এখনো দেখি, রোজই দেখি। লাল, নীল, হলদে, সাদা, বেগুনি, কত রং। মৌমাছি এসে মধু খায়, প্রজাপতি উড়ে বেড়ায় ফুলের ধারে ধারে। কুড়ি থেকে ফুল হয়, সে ফুটে আবার ঝরে পড়ে। গাছের পাতায় বসন্তে কচি রং ধরে, শীতে সে পাতা শুকিয়ে ঝরে পড়ে। একটা কথা ভেবে বড় কষ্ট হয়। কি কথা? পাখিরা এত সুন্দর গান গায়, কিন্তু এখন সেসব পাখি চলে গেছে ওই রাক্ষসের পেটে। তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার কিছুই ভালো লাগছে না। কিন্তু তোমার যে সামনে বিয়ে, এখন ভালো না লাগলে চলবে কি করে? বিয়েতে কত আনন্দ। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তোমার মুখে পাখির গান শোনার পর থেকে আর আনন্দ নেই। আমি বাবাকে বলেছি। কি বলেছ? যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সে যদি ওই রাক্ষসকে মারতে পারে তবেই আমি তাকে বিয়ে করব। আমাকে বিয়ে করার শর্তই হবে ওই। সে না মেরে যদি আর কেউ মারে, যে মারবে তাকেই আমি বিয়ে করব। যার সে শক্তি নেই সে মানুষই নয়। তুমি খুব কঠিন শর্ত করেছ। এ কথা কেন বলছো? আমি সেই রাক্ষসের গুহায় গিয়েছিলাম, তার এক ডাকে আমি পালিয়ে এসেছি। সে বড় ভয়ানক ডাক শুনে আমি খুব দুঃখ পেলাম। আমি ভেবেছিলাম তুমি এত বাঘ ভাল্লুকের ডাক ডাকলে তোমার বুঝি সাহস আছে। যাই হোক, যে এই বিহঙ্গভূককে মারতে পারবে আমি তাকেই বিয়ে করব। এর নাম বিহঙ্গভূক বুঝি? হ্যাঁ। তুমি কি করে জানলে? আমি বইয়ে পড়েছি, বিহঙ্গ মানে পাখি। এইখানে কথা শেষ হলো। সুরধনীর সঙ্গে শ্রীমতী আবার নিজের ঘরে চলে গেল। পরদিন সুজনের যেতে হলো মরকতপুর। পাঠ করছি পঞ্চম ও শেষ অধ্যায়। পরদিন সুজনের যেতে হলো মরকতপুর। সেখানের রাজা হরবোলার ডাকে খুশি হয়ে সুজনকে ভালো বকশিস দিলেন। সুজন জবরনগরে ফিরে এলো। শ্রীমতীর ফরমাস মতো একবার রোজ তাকে পাখির ডাক শোনাতে হয়, আর রাজা রোজ তাকে বকশিস দেন। এদিকে রাজার মনে গভীর চিন্তা। তার মেয়ে বেঁকে বসেছে, যে রাক্ষসকে মারতে পারবে তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আজবপুরের যুবরাজ রণবীর তাই কালই সকালে আসছে জবরনগর। তাকে একা যেতে হবে আকাশীর গুহায়। সে সফল হলে তবেই শ্রীমতীকে বিয়ে করতে পারবে। সাহসী যোদ্ধা হিসেবে রণবীরের নামডাক আছে, তাই জবরনগরের রাজার ভরসা আছে সে হয়তো এই পরীক্ষায় সফল হবে। এদিকে সুজন মনে মনে ভাবছে,
যা ডাক শুনেছি রাক্ষসের, সে তো কোনোদিন ভুলতে পারবো না। এমন যার ডাক, তার চেহারা না জানি কেমন, আর শরীরের শক্তিই বা না জানি কেমন। আজবপুরের রাজকুমার কি পারবে মারতে এই রাক্ষসকে? পরদিন সকালে সূর্য ওঠার কিছু পরেই ঘোড়ার পিঠে চড়ে আজবপুরের যুবরাজ জবরনগর এসে হাজির হলো। তার গায়ে বর্ম, কোমরে তলোয়ার, পিঠে তৃণ, হাতে ধনুক। তাছাড়া ঘোড়ার পাশে খাপের মধ্যে ঢোকানো রয়েছে একটা বল্লম। এছাড়া রাজকুমারের সঙ্গে ছিল 2 জন অশ্বারোহী, যারা জালে করে শ্মশান থেকে ধরে এনেছিল 3টে শকুনি। জাল সমেত এই শকুনিগুলোকে ফেলা হবে গুহার মুখে, তাহলেই রাক্ষস বেরাবে। এই ছিল তাদের মতলব। জবরনগরের বেশ কিছু লোকও গুহার উল্টো দিকে সমতল ভূমিতে জড়ো হয়েছিল এই যুদ্ধ দেখার জন্য। জবরনগরের রাজা নিজে না এলেও দূত পাঠিয়েছিলেন সংগ্রামের ফলাফল জানার জন্য। যুবরাজ রণবীর এখন তৈরি। এইবার তার 2 জন সহচর জাল সমেত শকুনিগুলোকে গুহার সামনে ফেলে শিঙায় ফু দিয়ে জানিয়ে দিল যে তারা উপস্থিত। তারপর তারা 2 জন সরে গেল। শুধু ঘোড়ার পিঠে রইল রণবীর। দর্শকের ভিড়ের মধ্যে যারা ছিল তাদের একজনের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সে হলো সুজন হরবোলা। খবর পেয়ে সে সবার আগেই গিয়ে হাজির হয়েছে গুহার সামনে। কিন্তু কেন সে জানে না, তার মন বলছে যুবরাজ সফল না হলেই ভালো। কিন্তু কই, রাক্ষস বার হয় না কেন? তার জন্য এমন টোপ ফেলা হয়েছে, তবুও কেন সে গুহার মধ্যে বসে? এদিকে যুবরাজের ঘোড়া অস্থির হয়ে ছটফটানি শুরু করেছে। এবার যুবরাজ সাহস করে গুহার দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে শিঙাও বেজে উঠল 3 বার, আর তারপরেই সকলের রক্ত হিম করে দিয়ে শোনা গেল এক বিকট হুঙ্কার, যার ফলে যুবরাজের ঘোড়া সামনের পা দুটো আকাশে তুলে যুবরাজকে পিঠ থেকে ফেলে দিয়ে উল্টো মুখে দিল ছুট। তখন যুবরাজকেও ছুটতে হলো ঘোড়ার পেছনে। বোঝাই গেল রাক্ষসের কাছে হার স্বীকার করেছে। যার এমন গর্জন, তার সঙ্গে যুদ্ধ করার সাহস যুবরাজের নেই। ভিড় করে যারা এসেছিল তারাও যে যেদিকে পারে চম্পট দিল। কেবল একজন সুজন হরবোলা মুখ গম্ভীর করে কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর ধীর পদে ফিরতি পথ ধরল। রণবীরের পর আরও 7টি দেশের 7টি যুবক বিহঙ্গভূককে মারতে গিয়ে শেষ পর্যন্ত তার ডাক শুনে পালিয়ে বাঁচল। আর সেই সঙ্গে রাজকন্যার বিয়েও পিছিয়ে যেতে লাগলো। রাজার কপালেও দুশ্চিন্তার রেখা দিন দিন বাড়তে লাগলো। এই 8 জন যুবরাজের শোচনীয় অবস্থা সুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। দানবের হুঙ্কার শুধু ঘোড়ার নয়, ঘোড়সওয়ারের মনেও যে ত্রাসের সঞ্চার করেছে সেটা সুজন নিজের চোখে দেখেছে। এই 8 জন হার মানার ফলে আর কোনো দেশের রাজপুত্র সাহস করে জবরনগরের এই দানব সংহারে এগোতে পারল না। 9 দিনের দিন সকালবেলা রাজা মন্দির থেকে পুজো সেরে যেই বেরিয়েছেন, অমনি দেখলেন সুজন হরবোলা তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। রাজার মন খুব খারাপ, তাই গম্ভীরভাবেই বললেন, কি সুজন, তোর আবার কি প্রয়োজন? সুজন বলল, মহারাজ, আমাকে একটা বল্লম দিতে পারেন? রাজা অবাক হয়ে বললেন, কেন, কি হবে বল্লম দিয়ে? আমি
বিহঙ্গ ভূপকে মারার একটা চেষ্টা করে দেখব। তোর কি মতিভ্রম হলো নাকি? একবার দেখি না চেষ্টা করে মহারাজ। সে যখন প্রাণী তখন তার প্রাণ আছে, আর প্রাণ যদি থাকে তাহলে তার কলিজা আছে। সেই কলিজায় যদি বল্লমটা গেঁথে দিতে পারি তো সে নির্ঘাত মরবে। কিন্তু সে তো গুহা থেকে বেরোই না। ধরুন যদি আজ বেরোয়, তার মতিগতি তো কেউ জানে না। রাজা একটু ভাবলেন সুজনের দিকে চেয়ে। তার স্বাস্থ্যটা যে ভালো, শরীরে যে শক্তি থাকার সম্ভাবনা, সেটা তাকে দেখলে বোঝা যায়। অবশেষে রাজা বললেন, ঠিক আছে, বল্লমের অভাব নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোর হাবে ভাবে মনে হয় তুই এ কাজটা না করে ছাড়বি না। বল্লম জোগাড় হলো অল্পক্ষণের মধ্যেই। এবার সুজন ঘোড়াশাল থেকে একটা ঘোড়া নিয়ে, বল্লম হাতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আকাশের দিকে রওনা দিল। এদিকে রাজার সুজনের উপর একটা মমতা পড়ে গেছিল। ছেলেটার কি হয় দেখবার জন্য তিনিও ব্যস্ত হয়ে একটা ঘোড়ায় চড়ে চললেন পাহাড়ের দিকে। সুজন গুহার সামনে পৌঁছানোর আগেই ঘোড়াটাকে ছেড়ে দিল। সে জানে সে যদি ঘোড়ার পিঠে থাকে তাহলে ঘোড়া ভয় পেয়ে ছুট দিলে তাকে সঙ্গে সঙ্গে পালাতে হবে। গুহার ভিতরে দিনের বেলা রাতের মতো অন্ধকার, কারণ গুহাটা উত্তরমুখী। ইতিমধ্যে রাজাও পৌঁছে গেছেন। তিনি একটু দূর থেকে ঘোড়ার পিঠে চেপেই ঘটনাটা দেখবেন। আজ লোকের ভিড় নেই, কারণ শহরে ঢেড়া পড়ে গেছে যে আর কোনো রাজপুত্র রাক্ষসকে মারতে পারবে না। সুজন হাতে বল্লম নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল গুহার দিকে। চারদিক নিস্তব্ধ, পাখি নেই, তাই এই অবস্থা। না হলে সকালে পাখি না ডেকে পারে না। এবার সুজন ঠাকুরের নাম জপ করে একবার সূর্যের দিকে তাকিয়ে বিরাট একটা দম নিয়ে সেই দম ছাড়ার সময় তার সমস্ত শক্তি দিয়ে এই 9 দিনে শেখা একটা ভয়ঙ্কর ডাক ছাড়ল। সেই ডাকে রাজার ঘোড়া ভড়কে গিয়ে লাফ দিয়ে উঠেছিল, কিন্তু রাজা কোনো মতে তাকে সামলালেন। এইবার এলো সেই হুঙ্কারের জবাব, আর সেই সঙ্গে গুহা থেকে এক লাফে বাইরে রোদে এসে পড়ল যে প্রাণীটা, সেটা মানুষ না, রাক্ষস না, জানোয়ার, তা কেউই সঠিক বলতে পারবে না। বরং বলা চলে তিনে মিশে এক কিম্ভূত কিমাকার প্রাণী, যাকে দেখলে মানুষের আত্মারাম খাঁচা হয়ে যায়। সুজন হরবোলা কিন্তু আর কিচ্ছু দেখলো না। দেখলো শুধু প্রাণীটার সেখানে কলিজাটা থাকার কথা, সেই জায়গাটা। সেটার দিকে তাক করে সে প্রাণপণে চালিয়ে দিল তার হাতের বল্লমটা। তারপর তার আর কিছু মনে নেই। জ্ঞান হয়ে চোখ খুলে সুজন প্রথমেই দেখতে পেল সেই মুখটা, যেটা আঁকা ছবিতে দেখে তার মনটা নেচে উঠেছিল। শ্রীমতীর পাশেই রাজা দাঁড়িয়ে বললেন, রাক্ষস মরেছে, তাই তোমার হাতেই দিলাম আমার মেয়েকে। আজ থেকে 7 দিন পর বিয়ের লগ্ন। তোমার বাপ মাকে খবর দিতে লোক যাবে ক্ষীরা গ্রামে। তারাও এখানে থাকবে বিয়ের পর, আর তুমিও থাকবে। আর আমার লেখাপড়া? শ্রীমতী হেসে বলল, আমি বলেছি সে ভার আমার। 5-এর নামটা দিয়ে শুরু। বিয়ের পর দিন থেকেই, আর যতদিন না দেশে পাখি আসছে ততদিন তুমি আমাকে পাখির ডাক শোনাবে। তাহলে একটা কথা বলি? বলো। তুমি আর ঘরের মধ্যে বন্দি থেকো না, না, আর কোনো দিন না। আর তোমার হীরা মনটাকেও ছেড়ে দাও। খাঁচায় পাখি রাখতে নেই,
ওরা আকাশে উঠতে পারে না, ওদের বড় কষ্ট হয়। শ্রীমতী মাথা নেড়ে বলল, বেশ, তাই হবে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে খুব ভালো থাকবেন।